বললে না রং রুটে কেন এসেছিলে? মরতে নয় তো? দেন মরতে। দেখ কাপা কাপা গলায় কিছু বলতে যাচ্ছিল রাকা। ইচ্ছে ওকে বলার সুযোগ দিল না। প্রাপ্তকে উদ্দেশ্য করে আফসোসের স্বরে বলল, শিট, যদি তুমি সত্যিই মরতে এসে থাকো, আমি তো তোমাকে মরতে দিলাম না। ইস, কত বড় ভুল করে ফেললাম। অবশ্য ভুল করলে আমি সরি বলতে জানি। কেউ সরি অ্যাকসেপ্ট না করলে সেটাকেও অ্যাকসেপ্ট করতে পারি। নট লাইক ইউ, ইউ নো। প্রাপ্তর চেহারায় রাগ ফুটে উঠল আরো। হেলমেটের আড়ালে ইচ্ছে ঠোঁট টিপে হাসলো। তারপর প্রাপ্তর দিকে আরেকটু মুখ এগিয়ে বলল, আর যদি মরতে না এসে থাকো, দেন তোমাকে আজ আমি বাঁচিয়ে দিয়ে গেলাম মিস্টার গ্যাংস্টার। তবে এর জন্য কিন্তু তোমার কাছ থেকে একদমই থ্যাঙ্কস অ্যাকসেপ্ট করছি না, ট্রাস্ট মি। ওর কথা শুনে রীতিমতো ভয়ে আছে রাকা মাহিম। ইচ্ছে যেন ইচ্ছে করে উস্কাচ্ছে প্রাপ্তকে, আর সেটার পরিণতি খুব একটা ভালো হবে না বলে দুজনেরই ভয়। কথাটা বলে ইচ্ছে আগের মতোই ঠোঁট টিপে হাসতে হাসতে প্রাপ্তর প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রইল। ভেবেছিল হয়তো পাবলিক প্লেসে ওকে বলবে কিছু একটা। ওকে অবাক করে দিয়ে আর চমকাই ঠাস করে পাশের একটা ছেলের গালে চল লাগিয়ে দিল প্রাপ্ত। ইচ্ছে, রাকা, মাহিম তিনজনেই উপস্থিত। বাকিরা সবাই চমকে উঠেছে। মাহিম ওর গালে আলতোভাবে হাত বুলিয়ে বিড়বিড়িয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমার গালটা বেঁচে গেছে। সবাই কিং কর্তব্যবিমূঢ়। ছেলেটা ছুট লাগাতে চাইছিল। প্রাপ্ত ওর কলার ধরে ফেলেছে। ইচ্ছের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ভিড়ের সুযোগ নেওয়া উচিত হবে। ইচ্ছে কি বলবে কিছুই বুঝে উঠল না। ভিড়ের ঠিক কেমন সুযোগ নেওয়ার কথা বোঝালো এই লোকটা। প্রাপ্ত ছেলেটার দিকে ফিরল, এবার শান্তভাবে বলল, যেই দেখলি লোকজন জড়ো হয়েছে, ভিড়ের সুযোগ নিয়ে নিজের পকেট ভারী করতে লেগে বললি, তাই না? তো এখানকার কার মানিব্যাগটা মেরে দিলি শুনি? কত আছে ওটাতে? সবাই বিস্ময়ে তাকিয়ে রইল প্রাপ্তর দিকে। তারপর নিজের পকেটে চেক করতে লাগলো। ছেলেটা নিজেও অবাক। একজন বলল তার মানিব্যাগ নেই। প্রাপ্ত ইশারা করে মানিব্যাগ বের করতে বলতে তৎক্ষণাৎ নিজের পকেট থেকে একটা মানিব্যাগ বের করে সামনে ধরল ও। প্রাপ্ত সামনে হাত জোর করে বলল, প্রাপ্ত লোকগুলোর হাতে ছেড়ে দিল ছেলেটাকে। সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ইচ্ছে শুধু দেখলো সবটা। প্রাপ্ত এগিয়ে এসে হুট করে ইচ্ছের গলায় পেঁচানো স্কার্ফ ধরল। বিস্ফোরিত চোখে ওর দিকে তাকালো ইচ্ছে। প্রাপ্ত বেপরোয়াভাবে ওর স্কার্ফের একাংশ এক টানে ছিঁড়ে ফেলল। আঁতকে উঠল রাকা, মাহিম। প্রাপ্ত আগের মতোই গা ছাড়া ভাবে স্কার্ফের টুকরোটা নিজের কুনুয়ের কাটা জায়গায় পেঁচালো। তারপর ইচ্ছের দিকে চোখ তুলে তাকিয়ে শান্তশিষ্টভাবে বলল, থ্যাঙ্কস। ইচ্ছে যেন থমকে আছে। নির্বিকার চিত্তে নিজের বাইকে চড়ে বসলো প্রাপ্ত। মাহিম ওর প্যান্টের হাঁটুর দিকে ছিঁড়ে যাওয়া অংশটার দিকে কাঁদো কাঁদো ভাবে তাকালো এক পলক। আর এক পলক তাকালো রাকার ওড়নাটার দিকে। আই উইস প্রাপ্তর মতন করে থ্যাঙ্কস বলতে পারতাম। মনে মনে আফসোসের পর্ব শেষ করে চড়ে বসলো ব্যাক সিটে। প্রাপ্ত বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ওরা চোখের আড়াল হতে গলায় ছেঁড়া স্কার্ফটা আস্তে ধীরে হাতে তুলে ধরলো ইচ্ছে। নিঃশব্দে হেসে দিল হঠাৎই। ঠোঁটের মুচকি হাসিটা রেখে বাইকের আয়নায় রাস্তার দিকে দৃষ্টি স্থির করে বলল, হি ইজ সামথিং এলস। স্ট্রেঞ্জ একটা লোক। অদ্ভুত না ইচ্ছা? যখন সে তোর ঠোঁটে হাসির কারণ। হি স্পেশাল ইচ্ছে, ভেরি স্পেশাল। রাখার কথায় কিঞ্চিত চমকে উঠল ইচ্ছে। হেলমেটের আড়ালে হাসিটা কি করে দেখলো ও কে জানে। কিন্তু ওর কথাটা সত্যি কি অযৌক্তিক? প্রাপ্ত কি সত্যি ওর হাসির কারণ নয়? নিজেকে প্রশ্ন করে থমকে গেল ইচ্ছে। এই প্রশ্নের উত্তর ওর অনুকূলে নয়, তাকে বরং উপেক্ষা করাই শ্রেয়। প্রান্ত মাহিম কোথায় গেছে রে সাফওয়ান? আর তুই হঠাৎ এ বাসায় কেন? ওরই কল করে বললো তোর নাকি। রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো বলছিল মিষ্টি, কিন্তু কথা শেষ না করেই থামতে হলো ওকে। সাফওয়ান উদম গায়ে আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট খুলে কাঁধের দিকের ক্ষতটা অয়েন্টমেন্ট লাগাচ্ছিল ও। মিষ্টির আওয়াজ শুনে ধর পড়ে উঠল সাফওয়ান। তড়িঘড়ি করে গায়ে জড়ালো শার্টটা। ওর হাত থেকে অয়েন্টমেন্টটাও নিচে পড়ে গেছে। কপাল কুঁচকে তাকিয়ে রইল মিষ্টি। সাফওয়ান শার্ট আঁকড়ে ধরে বলল, একবার নক করে আসবি না? কুচকানো কপাল আরো কুচকে ফেলল মিষ্টি।
সাফওয়ান বিপাকে পড়ে গেছে। রুমটা তো মিষ্টিরই, ও ভেবেছিল এই সময় আসবে না ও, তাই ফার্স্ট এড বক্স নিতে মিষ্টির রুমেই ঢুকে পড়েছে ও। সাফওয়ান বেশ বুঝতে পারলো ওকে ওই অবস্থায় দেখে মিষ্টি বিন্দুমাত্র লজ্জা পায়নি, বলে লজ্জা যেন ওর এই পুরুষ ভূষণ হয়ে উঠেছে। আমতা আমতা করে বলল, কি কি কিছু বলবি? মিষ্টি নিঃশব্দে ঘরে ঢুকলো। সাফওয়ানের পিছনে দাঁড়িয়ে ওর কাঁধের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে এখানে? ও কিছু না, তুই বল কি বলছিস। আমি নিজে থেকে অয়েনমেন্টটা তুলে মিষ্টি নিজেই সাফওয়ানের কাঁধে হাত লাগালো। সাফওয়ান সরে যাচ্ছিল, মিষ্টি ওর হাতের কবজি আঁকড়ে ধরে বলল, এক চুলও নড়বি না। কিভাবে লাগলো? মিষ্টি ওষুধ ছোয়ালো ওর ক্ষততে। সাফওয়ান আর বাধা দিল না, ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে নিয়ে বলল, রাস্তায় 2 গ্রুপে মারামারি হয়েছিল, সামলাতে গিয়ে কেটে গিয়েছে কিছু একটা। আর কিছু বলল না মিষ্টি। সামনে এসে সাফওয়ানের হাতে অয়েনমেন্ট ধরিয়ে দিয়ে বলল, সাবধানে কাজ করবি তো। বিনামূল্য নার্সিং সেবা পেয়ে আর সাধারণ কাজ করতে ইচ্ছে করছে না রে মিষ্টি। সাফওয়ানের কথায় ঠাট্টার আভাস। মিষ্টি হাসলো না। সাফওয়ান হাসি থামিয়ে শার্ট পরতে পরতে বলল, আজ এত আগে আগে চলে এলি কি জন্য? পিয়ালি কল করেছিল আমাকে, সারাদিন আঙ্কেল নাকি খই নামে একটা মেয়েকে গ্রাম থেকে নিয়ে এসেছে। গিয়েছিলাম ওখানে, মেয়েটা তো। তুই গিয়েছিলি? তো মেয়েটাকে এখনো মিষ্টি ঘরে আনিসনি কেন? মিষ্টি আবারও কপালে ভাঁজ ফেলে তাকালো সাফওয়ানের দিকে, বলল, তুই জানিস খইয়ের বিষয়ে? তোর কি মনে হয় পুলিশের ইনভলভ না করে সারাদিন আঙ্কেল এই মেয়েটা ড্রাইভারকে নিবে? আইনে ঝামেলা নিতে যথেষ্ট জ্ঞান আছে তার, আগে থেকেই জানিয়েছে আমাকে মেয়েটার ব্যাপারে ওই গ্রাম ছাড়ার সময়। একদম স্বাভাবিক গলা সাফওয়ানের। মিষ্টি কিঞ্চিত অভিমান হলো। সবটা জেনেও সাফওয়ান ওকে জানায়নি কিছুই। অবশ্যই প্রাপ্তর কল্পনায় সে রূপ সত্যিই ওর জীবনে এসেছে, এই নিয়ে যথেষ্ট খুশিও। পিয়ালিও কত খুশি। সাদিক সাহেব তো মনে মনে খইকে বৌমা মেনে নিয়েছেন হয়তোবা। ওকে চুপ করে থাকতে দেখে সাফওয়ান পিছন ফিরল, বলল, কি রে চুপ করে আসিস যে? কিছু না। দেখ না, অতঃপর আমাদের প্রান্তর কল্পনায় থাকা সেই শ্যামা কন্যা সত্যি সত্যি ওর জীবনে এন্ট্রি নিল। বল, ভালোই হলো। এবার আর অস্বীকারের সুযোগ নেই। ঠিকই এই খইয়ের সাথে প্রেম অঙ্গনে বাধা পড়তে চলেছে সাদমান ইনাম প্রান্ত। আফটার অল ও যেমনটা চেয়েছিল তেমন কাউকেই পেয়ে গেছে বলে কথা। আর যদি সে প্রেম নোংর আমার চাওয়ার বিপরীত স্রোতে আটকে যায়, সে দায় কার মিষ্টি? সেই বিপরীত স্রোতস্বিনীর, নাকি নিজেকে কন্ট্রোল করতে না পারা এই আমিটার? কার? প্রাপ্তর গলা শুনে থমকে উঠে পিছনে ফিরল মিষ্টি। দরজায় দাঁড়িয়ে প্রাপ্ত, ওর ঠিক পেছনে ঝুঁকে হাঁটু ধরে দাঁড়িয়ে আছে মাহিম। প্রাপ্তর কথা শুনে অবুঝভাবে ওর দিকে তাকিয়ে রইল সবগুলো। মাহিম একটু পরে ব্যথায় কুকরানো কণ্ঠে বলল, ওই সিস্টার, নিজের সিস্টার রূপ নয় তো মাদার তেরেসা ফর্মে আয়। আমার পা দেখ আগে, বাঁচা আমাকে ভাই, দেখ কতখানি ছড়ে গেছে। মিষ্টি এগোলো, খানিকটা ঝুঁকে মাহিমের হাঁটু পরক করে নিয়ে বলল, এখানে ঔষধ লাগালে ঔষধকে অপমান করা হবে। কিছুই হয়নি, বাসায় গিয়ে ডেটল দিয়ে ধুয়ে নিস। আমার বাসার ফার্স্ট এড বক্স পুরো মিষ্টি ঘরের বাচ্চা কাচ্চার কাজে লাগে ওয়েস্ট করবো না। মাহিম হতবিহ্বলের মতন তাকিয়ে রইল ওর দিকে। মিষ্টি ওর সে চাহনিকে পাত্তা না দিয়ে প্রাপ্তর দিকে ফিরে বলল, হ্যাঁ কিছু বলছিলি তুই, আবার বল তো। কিছু না। সাফওয়ান এগিয়ে এসে বলল, খয়ের সাথে কথা বললি? সেভাবে না। তো কথা বল প্যাপ্তি, মেয়েটা আর কতদিন ওইভাবে ঘরের কোণে আটকা রাখা থাকবে নিজেকে? আর কতদিন ওইভাবে গুমড়ে গুমড়ে মরবে? আমাদের সবাই ওকে স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। সারাদিন আঙ্কেল একা আর কত করবে? প্রাপ্ত কিছু বলল না, হাতে বাঁধা স্কার্ফের টুকরোর দিকে তাকিয়ে রইল শুধু। মিষ্টি বলল, মেয়েটাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে প্রান্ত। ওকে দেখলে মনে হয়
যেন বেঁচে থাকতেই মরে যাচ্ছে প্রতিনিয়ত। তোর হাতে কি হয়েছে আবার? প্রাপ্তর দোটানা আরো গাঢ়তর হলো, অস্থিরতা বাড়লো আবারও। বেরিয়ে আসলো ও মিষ্টির বাসা থেকে, সোজা নিজের বাসায় ঢুকে খোয়ের রুমের দিকে তাকালো। দরজা লকড না, পিয়ালির রুমে এখনো লাইট অন, পড়ছে হয়তো। প্রাপ্ত এগোলো খোয়ের ঘরের দিকে, দরজা দুবার টোকা দিয়ে বলল, খই। সাড়া এলো না। প্রাপ্ত দরজা ঠেলে ভিতরে ঢুকলো। খই দেয়ালে মাথা ঠেকিয়ে মেঝেতে বসে, এবার মুখটা দেখা যাচ্ছে ওর, কাঁদতে কাঁদতে ফ্যাকাশে হয়ে গেছে একদম। প্রাপ্ত আরও এগোলো, মিহিস্বরে বলল, আর কত কাঁদবে? তুমি এভাবে কাঁদলে তোমার মা ফিরবে না খই। নিজেকে আর কষ্ট দিও না প্লিজ। আমি, পিয়ালি, বাবা, মিষ্টি ঘরের সবাই আছি তো তোমার পাশে। জীবন তো এভাবে চলে না, বলো। তুমি যদি চাও আমি বাবাকে কালকেই বলবো তোমার পড়াশোনা নিয়ে কিছু ভাবতে। তোমার যে বিষয়ে পড়াশোনার ইচ্ছে শব্দটা উচ্চারণ করার পরপরই থেমে গেল প্রাপ্ত। দুহাত মুঠো করে নিল তৎক্ষণাৎ। খই তখনও এক থানে নিচের দিকে তাকিয়ে নিজেকে সামলে প্রাপ্ত বলল, যেমনটা তুমি চাও তেমনটাই হবে। পুরোটা শুনে এইটুকুই বলল খই। প্রাপ্ত আর এক মুহূর্ত দাঁড়ালো না। সান্ত্বনা দেয়া যে ওর সনদপ্রাপ্ত কাঁচা তার টের পেল বেশ, আর তার সাথেই ইচ্ছের নাম জুড়ে আরও সবটা এলোমেলো করে দিয়েছে। প্রাপ্ত বেরিয়ে যাবায় অনেকটা সময় পর খই চোখ তুলে জানলার দিকে তাকালো। খোলা জানলার পর্দার আড়ালে এক ফালি চাঁদ দেখা যায়। তারা কি আছে? পাশের দালানের জন্য আকাশের পুরোটা দেখা যায় না। চোখের কোণে জল শুকিয়ে উঠেছে খইয়ের। সবাই দয়া করছে ওকে। এই শহরে সবার সান্ত্বনার পর দয়ার পাত্রীও। আচমকায় খইয়ের কি হলো, বেরিয়ে এলো নিজের ঘর থেকে। ড্রয়িং রুমে এসে আবছা আলোয় চোখ বোলালো আশেপাশে, কেউ জেগে নেই। গুটি গুটি পায়ে এগোলো দরজার দিকে। দম বন্ধ লাগছে ওর এই বাসায়, এক ঘরে। ভাদুল গায়ে বটতলা সুকুমারের পাড় ছেড়ে এই ইট পাথরের দালানের মাঝে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। দরজায় কাঁপা কাঁপা হাত লাগালো খই। কয়েকবার চেষ্টার পরও খুলতে পারল না ওটা। চোখ গেল উপরে উঠে যাওয়া সিঁড়িটার দিকে। একটা বড় সড়ো দম নিল খই। আজও বেরোবেই, যে করেই হোক। সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে নিজেকে ছাদে আবিষ্কার করলো খই। দ্বিতল ভবনের ছাদ থেকে রাতের শহর, উপরে আকাশে জ্বলতে থাকা তারা, নিচে জ্বলতে থাকা হাজার রঙা বাতিগুলো দেখে বিস্ময় জাগলো না ওর চোখে, বরং অচেনা জায়গার অনুভব। কান্নাগুলো দলা পাকিয়ে আসতে লাগলো গলায়। চোখ এদিক ওদিক সরিয়ে খানিকটা দূরেই জলধারা দেখতে পেল খই। চাঁদের আলোর প্রতিফলনে ঝিলমিল করছে সেই জলধারার পানি। সুকমারার কথা মনে পড়ে গেল খইয়ের। এভাবে কত রাত জেগে সুকমারার তীরে বসে চাঁদ তারার সাথে আড্ডা দিত ও। মায়ের কোল ছেড়ে উঠে আসতো নিজের সময় বের করবে বলে। আর আজ ওর মন প্রাণ শুধু সেই ছত্রতলাটাই খুঁজে চলেছে, একটু শান্তি, একটু স্বস্তির একটা জায়গা। খই ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। নিচ অব্দি লাফিয়ে পড়লে খুব একটা ক্ষতি হবে না ওর। এর চেয়ে আরও উঁচু পেয়ারা গাছে, গাব গাছ, আম গাছ থেকে পড়ার অভিজ্ঞতা আছে ওর। এমনটা ভাবনা মস্তিষ্কে আসলেও তাতে সায় দিল না খই। নিচে তাকিয়ে দেখলো উপরের ছাদ থেকে পাইপ লাইন একদম নিচ অব্দি চলে গেছে। অনায়াসে সেটা ধরেই নেমে যাওয়া যাবে। খই ওর কামিজের ওড়না কোমরে গিঁট দিল। পাইপ ধরে ছাদ থেকে নিচতলে নেমে আসলো অতি সহজে। একটা শুকনো ঢোক গিলে আশেপাশে তাকালো আরেকবার। আগের খই হয়তো মনে মনে নিজেকে প্রশ্ন করত, ব্যস্ত শহরও বুঝি রাতে ঘুমায়। কিন্তু এই খই নিজেকে বোঝালো, ভালো হয়েছে কেউ জেগে নেই, ভালো হয়েছে আমাকে দয়া করার জন্য কেউ জেগে নেই। খয়ে গেল ছাদ থেকে যেদিকে ঝিলটা দেখেছিল ঠিক সেই দিকেই। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তায় শুয়ে থাকা কুকুরটাকে দেখে স্বস্তির শ্বাস ফেলল। এরা অন্তত ওকে দয়া দেখাবে না, এরা মানবতা বোঝে। কয়েক কদম হাঁটতে খই দেখতে পেল সেই ঝিলের সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে, আর গাড়ির বাইরে কোনো এক পুরুষ অবয়ব বুকে হাত গুজে হেলান দিয়ে দাঁড়িয়ে। খই থামার পরিবর্তে সেই মানুষটার দিকে তাকিয়ে থেকে এক পা দুপা করে এগোতে লাগলো। মধ্যবর্তী দূরত্ব কমার সাথে সাথে হৃদস্পন্দন বাড়তে লাগলো খইয়ের। আরও খানিকটা এগোনোর পর পিছন থেকে স্পষ্ট হলো সে অবয়ব। চোখ ফেটে জল বেরিয়ে এলো খইয়ের। এক ছুটে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো সেই মানুষটাকে।
তার বুকের শার্টটা সর্বশক্তিতে খামচে ধরে হু হু করে কাঁদতে কাঁদতে বলল, এটা কি সত্যই তুমি, নাকি তোমার জিন নকশাদার? কও না, তুমি সত্যই আইছো? কও না, দয়ার পরিবর্তে আমার একটু শান্তি দেও না। এইটা কইয়া নকশাদার, একটু শান্তি দেও। দেখো না, আমি যে কান্দিয়াও শান্তি পাইতেছি না। কান্দার মতন জায়গাটা নাই আমার। মা যে আর নাই, আমার চেনা আর কেউ নাই এই বিরাট দুনিয়ায়। এই অচেনা শহরে আমি একা। আমি ভালো নাই নকশাদার, ভালো নাই। খোয়ের আচমকা আলিঙ্গনে কেঁপে উঠেছিল সেই অবয়ব। তবে ওর কথাগুলো শুনে আলতোভাবে ওর হাতে হাত রাখল সে। সময়ের অতিবাহন আর খোয়ের কান্না শুনে শক্ত করে মুঠো করে ধরল সে খোয়ের হাত জোড়া। শীতল কণ্ঠে বলে উঠল, আমি ভালো নেই খই, একদমই ভালো নেই। প্রায় 10 মিনিট খোয়ের কান্না নীরবে সয়ে নিল রাকিন। ওর পিঠে লেপ্টে থেকে মেয়েটা অঝরে কেঁদে চলেছে এতক্ষণ হলো। বাধা দেয়নি ও, বাধা দেওয়াটা উচিত বলে মনে হয়নি ওর। এভাবে কাঁদাটা জরুরি ছিল খোয়ের জন্য। ওকে নিয়ে সাদিক সাহেব শহরে চলে আসার পর ভাদুলগাঁয়ের একটা মুহূর্ত অস্থিরতায় কেটেছে রাকিনের। পরন্ত বিকেলে রোদ্দুরটা আজ যখন আরেক দফায় সুকমারার তীরকে বিদায় জানিয়েছিল, সে অস্থিরতাকে বাস্তবে রূপ দিতে বাধ্য হলো রাকিন। নির্মাণাধীন বৃষ্টির কাগজপত্র ব্যাগে তুলে উঠে পড়ে ঢাকার ফিরতি ট্রেনে। আসার আগে গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে সাদিক সাহেব আর মিষ্টি ঘরের ঠিকানা নিয়ে এসেছে ও। বাসায় ফিরে 2 দণ্ডও দেরি করেনি, গাড়ি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়েছে মিষ্টি ঘরের উদ্দেশ্যে। তবে ঠিক কেন, কোন টানে ছুটে এসেছে এখানে, সেই প্রশ্নের উত্তর জানা নেই বলে মিষ্টি ঘরে যাওয়ার সাহস হয়ে ওঠেনি রাকিনের। ঝিলের দিকটাই গাড়ি থামিয়ে সেই প্রশ্নেরই উত্তর খুঁজছিল ও। শুনশান রাতের একলা মানব সত্তা জাগ্রত হয়ে শুধু এইটুকু জানান দিয়েছে, খইকে ছাড়া ভাদুলগাঁয়ে ভালো ছিল না ও। হ্যাঁ, একদমই ভালো ছিল না। একসুরে বাধা পড়তে সেই মেয়েটি কি করে ওর বুকে এসে মুখ গুজবে, তা কি করে জানবে ও? খইকে ছাড়িয়ে নিয়ে পিছনে ফিরল রাকিন। ঝাপসা চোখ তুলে তাকালো খই। রাকিন ওর 2 গালে পানি মুছিয়ে দিয়ে বলল, খেতে খেতে কি হাল করেছো নিজের? খই নিজেকে ছাড়িয়ে 1 পা পিছল, কিঞ্চিত অবিশ্বাসে তাকিয়ে রইল রাকিনের দিকে। একটু চুপ থেকে আবারও ফুপিয়ে কেঁদে দিয়ে বলল, আমার মা আর নাই নকশাদার, আমি অনা। আর কিছু বলার আগে ওর হাত ধরে এক টানে ওকে নিজের সাথে মিশিয়ে নিল রাকিন। শক্ত করে জড়িয়ে রাখলো খইকে। খই আরো শব্দ করে কেঁদে দিল এবার। রাকিন বলল, চুপ, কাঁদে না, আর কাঁদে না। কাঁদলে মা আরো কষ্ট পাবে খই, এইভাবে কাঁদতে নেই। কান্না থামাও খই, অনেক কেঁদেছো তুমি। খইয়ের থামার নাম নেই। রাকিন ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এইবার কান্না না থামালে কিন্তু জিনটা এসে ঘাড় মটকে দেবে তোমার। মাথা তুলে তাকালো খই। এতক্ষণে ওর মাথায় আসলো এই লোকটার এখানে থাকা কতটা অনাকাঙ্ক্ষিত। প্রশ্ন সমেত নিজেকে সামলাবে বলে আগে কান্না থামানোর চেষ্টা করলো খই, আর তার জন্য ওর এবার হিচকি উঠছে। রাকিনের বুকে মৃদু শক্তি দিয়ে সরে যাবে বলে উদ্যত হলেও ওর হাত ধরে ফেললো রাকিন। খানিকটা গম্ভীরভাবে বলল, এইটা তো ভাদুলগাঁয়ের সুকমারার তীর না, তো এত রাইতে ইহানে কিম? রাকিনের কথা বলার ভঙ্গিমা শুনে দৃষ্টি প্রসারিত হলো খইয়ের। ঠোঁট টিপে হাসি আটকে প্রশ্নের উত্তরের জন্য ইশারা করলো রাকিন। খই দৃষ্টি নত করে ধরা গলায় বলল, ওই ইট পাথরের ঘরে দম বন্ধ হইয়া আইতাছিল আমার। শ্বাস নিয়নের লাইগা বাহির হয়েছি। উত্তর দিয়ে রাকিনের কপালে সূক্ষ্ম বাজের রেখা লক্ষ্য করলো খই। ওটা বিরক্ত প্রকাশের সাথে চিন্তার প্রকাশ বটে। বাসা থেকে একটা মেয়ে এভাবে বেরিয়ে আসলো, কোনো নিরাপত্তার ব্যবস্থা আদেও আছে কি সেখানে? রাকিন এমন ভাবনায় মত্ত হওয়ার আগেই খই হাত মুচড়ালো নিজের। রাকিন ওর হাত ধরেই বলে উঠল, ভাদুলগাঁয়ে তো প্রতিবার ঝাঁসি রানী সে দর্শন দিতে, তা শহরে এসে নকশাদারদের ভয় পাচ্ছ নাকি? আমার কান্দনে ভয় আছিল নকশাদার। হাত আলগা হয়ে আসলো রাকিনের। খই নিজের হাত ছাড়িয়ে নিল। রাকিন জোরপূর্বক হেসে বলল, অচেনা একটা জায়গায় এত রাতে বেরিয়েছ, কিভাবে বেরোলে?
তুমি এইখানে কেন নকশাদার? উত্তরের পরিবর্তে প্রশ্ন শুনে আটকে গেল রাকিন। কেন যেন ওর মনে হলো মায়ের মৃত্যুতে আর এক নতুন ক্ষয়ের জন্ম হয়েছে, যে দোষী বটে কিন্তু আগের মতন আর গা ছাড়া নেই। কথাতে কারণ খুঁজতে শিখে গেছে সে, যেটা ওর জন্য ভালো। রাকিন মৃদু হাসলো, এক পা এগিয়ে বলল, আমি এই শহরেরই কেউ খই। খই চোখ নামিয়ে নিল। রাকিন বলল, আশ্রমে কেউ দেখেনি তোমায় বেরোতে? বাড়ির হক করে ঘুমায়। আবারও কপাল কুঁচকে এলো রাকিনের। বাড়ি বাড়ি কেন বলছে খই? মিষ্টি ঘর যে অনাথ আশ্রম তা কি জানে না ও? নাকি মিষ্টি ঘরকে অনাথ আশ্রম বলে সম্বোধন করা হয় না? একটু ঝুঁকে বলল, আর এই সুযোগে রায়বাগানে বেরিয়ে পড়েছে শহর ভ্রমণে, তাই তো? তা কোথায় যাচ্ছিলে শুনি? এই জেলা অব্দি সুকুমারের ফিল নেবে বলে, তাই তো? নাকি আরো দূরে কোথাও যাওয়ার প্ল্যান ছিল আপনার? কোন হানে যাওয়া উচিত আমার নকশাদার? আকস্মাৎ খইয়ের কাতর আবেদন শুনে রাকিন নিজেই এলোমেলো হয়ে এলো যেন। হাসিটা উবে গেল ওর ঠোঁট থেকে। খই বলল, তুমি কও না, এইখানে সাদিক কাকা ছাড়া তো আর কাউরে চিনি না। হ্যাঁ তো আমারে ওই ঘরটাই চেনাইছে এখনো অবধি, আর তাতে শুধু আমার দম ফুরাইছে নকশাদার। এখন তুমি যখন আছোই, এবার না হয় তোমার কথাটাই শুনি। আমার দম বাঁচানোর লাগি, আমারে বাঁচানোর লাগি জবাব দিও একটু। কোন হানে যাওয়ান উচিত ছিল আমার নকশাদার? যাওয়ানের জায়গা আছে আমার? খইয়ের চোখে জল টলমল করছে। যতক্ষণ বেরিয়ে আসবে সে প্রবাহ দুহাত মুঠো করে নিল রাকিন। মনে দোটানার তাণ্ডব শুরু করেছে। যে প্রবাহের টানে এত দূর অবধি এসেছে ও, সেই প্রবাহকে হাঁকড়ে রাখার দায়িত্বটা কি ওর নয়? কি করে অস্বীকার করবে ও? নিজেকে নিজের বিবেকের কাছে আবদ্ধ করে দেওয়াই সে দায়িত্বকে। উচিত হবে অস্বীকার করা? পারবে ও? ইচ্ছে উবুর হয়ে শুয়ে শুয়ে পা দোলাচ্ছে। ল্যাপটপে নিজের কিছু গান দেখতে দেখতে গুনগুন করে গান গাইছে, আর মাঝে মধ্যে কাঠ বাদাম মুখে পড়ছে। টমি এতক্ষণ অবধি মেঝেতে শুয়ে শুয়ে বল নিয়ে এদিক ওদিক করছিল। ব্যালকনি দিয়ে আসা দমকা বাতাসে গিটারের হাতলে রাখা ইচ্ছের স্কার্ফটা এসে মেঝেতে পড়ল। টমি মেঝে শুকতে শুকতে স্কার্ফের কাছে গেল। আচমকায় শব্দ করে উঠল ও। চোখ সরিয়ে টমির দিকে তাকালো ইচ্ছে। অকারণে শব্দ করার অভ্যাস নেই টমির। ইচ্ছে একবার বলল, টমি সাইলেন্স। টমির ভায়োলেন্স বাড়ল, বই কমলো না। ইচ্ছে ল্যাপটপ ছেড়ে উঠে বসলো। বিরক্তি নিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড ডুড? স্কার্ফ মেঝেতে পড়েছে, আমি নই। টমি তখনও থামেনি। মুখ দিয়ে উল্টে পাল্টে দিল স্কার্ফটা। স্কার্ফের ছেঁড়া অংশ দৃশ্যমান হলো ইচ্ছের কাছে। ইচ্ছের মনে পড়ে গেল এটা সেই স্কার্ফ যেটা আগের দিন ছিঁড়ে নিয়েছে প্রাপ্ত। মনে পড়তেই হাসি পাচ্ছিল ইচ্ছে। হাসিটা আটকে বাবু হয়ে বসে টমিকে বলল, টমি, ওটা বাইকে লেগে ছিঁড়ে গেছে। টমি থামলো। লেজ গুটিয়ে বেডের দিকে এগোচ্ছিল শান্তিতে বসবে বলে। ইচ্ছে ঠোঁট টিপে হেসে বলল, আরে না 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 টমি, ওটা তো বাইকে লেগে ছিঁড়েনি, ওটা তো। টমি আবারও শব্দ করতে লাগলো। ইচ্ছে আগের মতোই হাসি সংবরণের চেষ্টা করে বলল, টমি, ওটা মেবি রাকাদের বাসার দরজার কোনায় বেঁধে ছিঁড়ে গেছিল। টমি আবারও নিশ্চুপ আগের মতো। এবারও ইচ্ছের কাছে যাবে বলে এগোচ্ছিল ও। ইচ্ছে ছটপট করে বলে দিল, স্কার্ফটা প্রান্ত ছিঁড়েছে। শব্দের সাথে নিজের তীব্র প্রতিষেধক স্প্রিয়াকে এবার প্রদর্শন করাতে লাগলো টমি। এক প্রকার ফুঁসে ওঠা যাকে বলে। ইচ্ছে আর পারল না নিজের হাসি ধরে রাখতে। শব্দ করে হাসতে লাগলো ও। ওর হাসিতে মুখরিত হয়ে উঠল পুরো বাসা। অনেকগুলো বছর পর আবারও এই বাসায় চার দেয়ালের প্রতিধ্বনি হয়ে বাজতে লাগলো ইয়েনাথ নিকনের বিলুপ্ত প্রায় সেই হাসির ঝংকার। টমি প্রথমেই স্কার্ফ শুকে বুঝে গিয়েছিল ওতে ইচ্ছের গায়ের সাথে প্রাপ্তরও স্পর্শ আছে। তাই শুরু থেকে অপছন্দের লোকটার উপস্থিতি অনুভব করে চেঁচাচ্ছিল ও। ইচ্ছে করে ইচ্ছে দুবার ভুলভাল বলেছে ওকে। তখন সেটাকে সত্য মেনে শান্ত হয়ে গেছিল টমি। শেষবারের ইচ্ছে যেই প্রাপ্ত নাম নিয়েছে, সত্যি সত্যি টমি সেই অপছন্দের প্রাপ্ত স্কার্ফটা ছিঁড়েছে প্রমাণ পেয়ে ওইভাবে শব্দ করতে শুরু করেছে ও। সবটা বুঝে হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ল ইচ্ছে। অনেকক্ষণ পর হাসি থামিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, লোকটাকে তোর এত অপছন্দ কেন টমি?
আমার স্কার্ফে তার স্পর্শ আছে। এইটুকু বুঝেই এত আক্রোশ তোর? হোয়াই ডুড? টমির শান্তশিষ্ট ভাবখানা যেন স্পষ্ট জবাব। অপছন্দের লোকই বটে। তোমার গিটার ভেঙেছে, ঝাল খাইয়েছে, দেয়াল টপকেছে, সরি বলেনি, থ্যাঙ্কস দেয়নি, এখন শুনি তোমার স্কার্ফও ছিঁড়েছে। তাকে অপছন্দ করব না তো তোমার মতন তার নামে আকাশ কাঁপিয়ে হাসবো? তুমি বা কেন উল্টো পথে চলছো? হোয়াই ডুড হোয়াই? ইচ্ছে কি বুঝলো, কতটুকু বুঝলো? ওর ভঙ্গিমায় উঠে বসলো চুপচাপ। হাস্য উজ্জ্বল চেহারায় আবারও বিষণ্ণতার মেঘ জমালো যেন। তা দেখে ভাব পাল্টালো টমি। চাঁদ মুখে আমাবস্যা এনে দিল বুঝি ও নিজে। লেজ নিড়ে এগিয়ে গিয়ে ইচ্ছের গা ঘেঁষল ও। ইচ্ছে মৃদু হেসে কোলে তুলে নিল ওকে। গায়ে হাত বুলিয়ে চোখ স্থির করলো ব্যালকনির বাইরে আকাশের দিকে। চাঁদ লুকিয়েছে কালো মেঘের আড়ালে। ইচ্ছে একদিনে সেদিকে তাকিয়ে থেকে মিহিস্বরে বলল, আই উইশ তোর প্রশ্নগুলোর উত্তর থাকতো আমার কাছে। আই উইশ, কিন্তু এই উত্তরহীনতার এই কালো মেঘ ঘোচানোর আগে যে আরেকটা প্রশ্নের উত্তর জানা চাই আমার টমি। উত্তরগুলো কি সত্যি নেই আমার কাছে, নাকি আমিই মানতে নারাজ? কোনটা? তুমি মিষ্টি ঘরে ফিরে যাও খই। রাকিনের কথা শুনে কিছুক্ষণ নীরবে ওর দিকে তাকিয়ে রইল খই। রাকিনের শান্ত চাহনি। খই চোখ সরিয়ে দু হাতে দু গাল মুছল নিজের। কী সব বলে রাকিনকে দুর্বল করে দিতে চাচ্ছিল ও। রাগ হলো ওর নিজের ওপর। নাক টেনে বলল, তো তুমিও বাড়ি ফিরে যাও নকশাদার, আসতাছি। এক মুহূর্ত দেরি না করে উল্টো পথে হাঁটা ধরল খই। যেখানে দায়ভার হয়ে থাকবে না বলে সাদিক সাহেবের বাসা থেকে ও বেরিয়ে এসেছিল, সেখানে রাকিনের কাছে নিজের বলা কথাতে ওকে দায় করে দিতে চাচ্ছিল ও। আজ নিজেই নিজেকে অপমান করছে ও। রাকিন পেছন থেকে ওর এক হাত ধরে বলল, খই আমি। খই ছাড়িয়ে নিল নিজের হাত। একটা জোরপূর্বক হাসি দিয়ে বলল, ফিরে যাও নকশাদার, আমি অনাথ আশ্রমে যাইতাছি। চিন্তা করণ লাগবো না তোমার, আমি ঠিক আছি। জানি না তখন কি হয়েছিল, পাগল হয়ে গেছিলাম হয়তো। তখন ঠিক আছি, তুমি যাও। রাকিন ওর সামনে এসে দাঁড়ালো খইয়ের দু হাত মুঠো করে নিয়ে। মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করে দিও খই। যাই না এতটুকু সময়ের ব্যবধানে পাগলগাঁও থেকে শুধুমাত্র তোমার কথা ভেবে ঢাকা চলে আসার এত সাহস কি করে আসলো আমার মাঝে। তবে এটা জানি এই মুহূর্তে তোমাকে পরিচয় দেওয়ার সাহস আমার নেই, তাই। খই বিস্ময়ে তাকিয়ে রইল রাকিনের দিকে। রাকিনের চেহারায় তীব্র আত্মগ্লানি। খইয়ের নিজের ওপরও রাগ হলো। টের পড়লে অনেক বেশি আবল তাবল বকেছে ও, যার জন্য ওই লোকটা এতটা দ্বন্দ্বে পড়ে গেছে। কিন্তু ও তো সেইভাবে বলতে চায়নি। আপনার ভেবে দুঃখটা উগড়ে দিতে গিয়ে বলে দিয়েছিল কথাগুলো। ও তো কারোর দায়বদ্ধতা হতে চায়নি। সেখানে ওর কথাতে রাকিন দায়বদ্ধতাই পড়ে যাচ্ছিল। যেখানে ওর চেয়ে শত সহস্র ভালো কিছুর দাবিদার এই মানুষটা, ও কি করে তার কাছে দাবি করতে পারে? মুচকি এসে রাকিনের হাতে হাত রেখে বলল, খই নিজের পরিচয়ে বাঁচবো নকশাদার। তুমি দেখো, আমার মাই যা চাইছিল তাই হইব। তুমি নিজের উপরে কোনো দায় নিও না। ভালো থাইকো। রাকিন চোখ তুলে তাকালো। সুন্দর একটা হাসি দিয়ে খই হাত ছাড়িয়ে নিল নিজের। অন্ধকারে চলে গেল সে পথে, যে পথ দিয়ে এসেছিল। মাথার চুলগুলো এক হাতে উল্টে ধরে আকাশের দিকে মুখ তুলল রাকিন। চোখ বন্ধ করে নিতে জল গড়ালো ওর চোখের কোণ বেয়ে। ল্যাম্পপোস্টের আলোতে ওর ছায়ার সাথে হৃদয়ের চাপা কষ্টগুলোর প্রতিধ্বনি স্পষ্টতর হতে লাগলো। প্রতিটা প্রশ্বাস যেন তীব্র যন্ত্রণা সমত বলছে, যেই জায়গাটা এতগুলো বছর ইচ্ছেকে দিতে পারিনি, সেই জায়গাটা কি করে তোমাকে দেব খই? যে সেই ছোটবেলা থেকে রাকিনের সবটা জুড়ে আছে, তোমার সাথে এই দুদিনের সাক্ষাতে কি করে তার সাথে বিশ্বাসঘাতকতা করবো বলো? খেয়া যেখানেই থাকুক না কেন, আমি তো জানি আমার সবটা জুড়ে শুধু ওই আছে। ওর অনুপস্থিতি কেউ পূরণ করতে পারবে না। আমি দেব না কাউকে সে অধিকার, দিতে পারবো না। রেকর্ডিং এর জন্য বাসা থেকে বেরোলো ইচ্ছে। হাঁচো ব্রেকফাস্ট করেনি বলে নওশাদ সাহেবের অসহায় আর্থি আর নফিসা বেগমের বিব্রত চাহনি দেখতে হয়েছে ওকে। সেই সব মাথা থেকে ঝেড়ে গাড়িতে বসে ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট লাস্ট কলের সময় দেখবে বলে মোবাইল কল লিস্ট স্ক্রল করছিল ইচ্ছে।
হঠাৎই একটা আননোন নাম্বারে চোখ আটকালো ইচ্ছের। সময়, তারিখ আর আননোন নাম্বার লিস্টে দেখে একটা ঘটনাই মনে পড়ল ওর, পিয়ালি সেই সন্ধ্যার ঘটনার। পুরো নাম্বারটা কয়েকবার চোখ বোলালো ইচ্ছে। কি ভেবে বাটন ফোনটা বের করলো ও। ঠিকঠাক মতো নাম্বারটা তুলে কল করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই হুকি দিয়ে একবার দেখে নিল পাশে টমিকে। চোখ বুজে শুয়ে আছে টমি। মুচকি হেসে ইচ্ছে এক হাতে ওর গায়ে হাত বোলালো। নড়ে চড়ে আরো আরাম করে শুয়ে পড়ল টমি। ঠোঁট কামড়ে হেসে নম্বরটা ডায়াল করলো ইচ্ছে। কি হলো ওর? রিং হবার আগেই কেটে দিল কলটা। কিছুক্ষণ ইতস্তত করে একটা জোরে শ্বাস ফেলে আবারও নম্বরটায় কল লাগালো ও। ফোনের আওয়াজে চোখ মিললে তাকালো প্রাপ্ত। হাত বাড়িয়ে ফোনটা কানে নিল। নম্বর না দেখে রিসিভ করলো কলটা। ঘুমো ঘুমো গলায় বলল,